আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিচেনের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। সেই সাথে আপনাদের জানতে চাওয়া অনেকগুলো প্রশ্নের উত্তর দিব। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ঘরের যে কোনো কাজ ছোট হোক বা বড় গুছিয়ে পরিপাটি করে করতে আমি বরাবরই খুবই পছন্দ করি। আর আমার মতন একজন ফুল টাইম হোম মেকারের জন্য কিচেনটাই হচ্ছে অফিস রুম, কেননা তার দিনের বেশিরভাগ সময় কিচেনেই কাটাতে হয়, কিচেনেই তার বেশিরভাগ কাজ থাকে। তাই কিচেনের কাজগুলো গুছিয়ে যদি করা যায় বা কিচেনটা যদি পরিপাটি গোছানো পরিষ্কার থাকে, তাহলে তার কাজ করার আগ্রহও বাড়ে। একটা পরিপাটি কিচেন শুধু দেখতে সুন্দর লাগে না, কাজ করার মনটাও ভালো করে দেয়। যখন রান্নাঘর গোছানো থাকে তখন রান্না করতে বিরক্তি নয়, বরং শান্তি লাগে। প্রতিটি জিনিস নিজের জায়গায় থাকলে সময়ও বাঁচে, অযথা খুঁজতে হয় না। মনে রাখবেন, রান্নাঘর হলো একটি পরিবারের হৃদয়। এখান থেকেই পরিবারের সবার জন্য ভালোবাসা আর যত্ন দিয়ে খাবার তৈরি করা হয়। তাই কিচেন যত পরিষ্কার পরিপাটি থাকবে, কাজও তত সহজ হবে, মনও থাকবে ফুরফুরে। বাসায় আম্মু থাকাতে আমার উপর কাজের চাপটা একটু কমেছে। যতই না করি, কে শোনে কার কথা, মেয়ে সারাদিন কাজ করবে সেটা মানতে পারে না। জোর করে করে আমার সব কাজে হেল্প করার চেষ্টা করে। আমার মা শাশুড়ি তারা ঢাকায় আসলে তাদের হাত পা নাকি অবশ হয়ে যায়, তাদের সময় কাটে না, গ্রামেই তাদের বেশি ভালো লাগে, তাই তারা আসতে চায় না। তো তারা যখন বাসায় আসে এই ধরনের ছোট ছোট কাজগুলা দিয়ে তাদেরকে ব্যস্ত রাখি। তো সকালে লাল শাক, ধনেপাতা, কাঁচামরিচ টুকটাক বাজার করা হয়েছিল, সেগুলো দিয়ে আম্মুকে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি কিচেনের সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। দুপুরে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে, তারপর কিছু জার রিফিল করা ছিল সেগুলো রিফিল করে নিলাম। এবার রান্না শুরু করার আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম। আপনারা অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আমার হাতের এই রিংগুলা গোল্ডের কিনা বা অষ্টধাতুর কিনা, বা একটু ভালোভাবে দেখিয়ে দিতে বলেছিলেন। তো আসলে মাঝখানে যে কালো পাথরের রিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অষ্টধাতুর, আর বাকি দুটো হচ্ছে গোল্ডের, কালার দেখে বোঝা যাচ্ছে। আর এগুলো আমি অনেক আগেই নিয়েছি। অষ্টধাতুরটা হচ্ছে পাথরটা অষ্টধাতু, আর যে রিংটা ওটা ছিল রূপার। আর এই যে বেনি ব্রেসলেটটা, এটা এক আপু খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছিলেন, তাই দেখিয়ে দিলাম। এটা বেনি ব্রেসলেট, এটার ওজন ছিল 9 আনা। আর এটা আমি যখন নিয়েছি তখন হচ্ছে গোল্ডের দাম অনেক কম ছিল। বর্তমানে গোল্ডের যে পরিমাণ দাম, ব্রেসলেটটা এখন কিনতে গেলে তখন এর চেয়ে ডাবল দাম পড়ে যাবে। এদিকে দুপুরে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। আজকে বট বোনা করব। বটগুলা আমি আগেই লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। আর ওদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। এবার চুলায় দুটা রান্না বসিয়ে দিচ্ছি। রান্না করার আগে যদি সব কিছু হাতের কাছে গোছানো থাকে, তাহলে রান্নার কাজ অনেক সহজ হয় আর রান্নায়ও মন বসে। এক কড়াইয়ে বটবোনা বসিয়ে দিব, যেহেতু বটবোনাগুলো হতে অনেক সময় লাগবে, তো আরেক চুলায় বাকি রান্নাগুলো করে নিব। এদিকে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। তো সয়াবিন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর কিছু রসুন কুচি দিয়েছিলাম। আর এদিকে কড়াইয়ে সয়াবিন তেল সরিষার তেল দিয়ে তার মাঝে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি বটবোনা করার জন্য। আর তার মাঝে সব ধরনের মশলা পরিমাণ মতো করে করে দিয়ে দিচ্ছি। গরুর বটের মধ্যে একটা স্মেল থাকে, যেটা অনেকের কাছে ভালো লাগে না, আবার অনেকের কাছে বটবোনাটা খুব পছন্দের একটা খাবার। বটবোনাতে পেঁয়াজটা ব্যবহার না করলেও চলে, তবে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে আর স্মেলটা তেমন বোঝা যায় না। আর বটবোনাতে যদি একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করা যায়, অথবা একটু জয়ফল জয়িত্রী গুঁড়ো করে বা বেটে দেওয়া যায়, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয়, তখন আর বটের স্মেলটা বোঝা যায় না। আমি এখানে 1 কেজি পরিমাণ রান্না করছি, আর বাকি কিছুটা পরিমাণ আমি একটা বক্স করে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়েছি অন্য আরেকদিন রান্না করব বলে। তো আমি এখানে 1 কেজি বটের জন্য আদা রসুন বাটা আমি 1.5 টেবিল চামচ করে করেই দিয়েছি, আর অবশ্যই একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম। আর তার মাঝে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলা আস্ত ব্যবহার করিনি, আমি গুঁড়াটাই শুরুতে কিছুটা পরিমাণ দিয়েছি। রান্নাটা হয়ে গেলে পরবর্তীতে আরও একটু অ্যাড করব গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এদিকে সকালে কিছু দুধ আনা হয়েছিল বাবুর জন্য, দেশীয় গরুর দুধ।
তো সেগুলো আমি ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিচ্ছি। তো অনেক সময় জাল করে আলাদা আলাদা বোতল করে রাখি। তো আজকে হাতে সময় নেই, এভাবেই রেখে দিচ্ছি। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি আপনি দেখতে পছন্দ করেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স আপুরা এড হচ্ছেন। আপনারা অনেক কিছু জানতে চান, আপনাদের অনেক প্রশ্ন থাকে। আপনারা জানতে চেয়েছেন আমার এই ব্রাশটা আমি কোথা থেকে নিয়েছি। এটা নিয়েছি আমি আরএফএল বেস্ট বাই থেকে। আরেকজন আপু জানতে চেয়েছেন ডিপ ফ্রিজের উপরে যে কাভারটা দিয়েছি এটা আমি কোথা থেকে নিয়েছি বা কোন পেজ থেকে নিয়েছি। আসলে এটা কোনো কাভার নয়, এটা একটা টাওয়াল দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে এভাবে বিছিয়ে। যেহেতু ডিপ ফ্রিজটা আমার কিচেনেই রাখতে হয়েছে যেন তেলচিচিটা বাপ না হয় বা পানি না পড়ে, সেজন্য আমি উপরে এই টাওয়ালটা দিয়ে রেখেছি। তবে যদি অন্য রুমে সেট করতাম সেক্ষেত্রে দেখা যেত আমি একটা সুন্দর কাভার কিনে নিতাম। তো যেহেতু কিচেনে আর অত কাভার টাভার দিচ্ছি না, টাওয়ালটাই দিয়ে রেখেছি। এদিকে রান্না করতে করতে সিংয়ের মধ্যে যা ধোয়ার জন্য বের হচ্ছে সেগুলো আম্মুর সাথে সাথে ধুয়ে নিচ্ছেন। আর দুন্দুল একটা পানি জাতীয় সবজি, এমনিতেই পানি ছেড়ে দেয়, কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো ছোট চিংড়ি দিয়ে দুন্দুল রান্নাটা হয়ে যাওয়ার পর অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। আর সেই কড়াইটা ধুয়ে তারপর মুরগি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে বটভুনাটা বেশ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। তবে পানিটা শুকিয়ে যাওয়ার পর মনে হয়েছে আরও একটু পানি লাগবে, পরবর্তীতে আমি আরও কিছু পানি অ্যাড করেছিলাম। এদিকে মুরগির মাংসটা আমি রেগুলার যে সবসময় রান্না করি সেভাবেই রান্না করে নিয়েছি। সব ধরনের মশলাপাতি দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি যে রান্না করার পর বাটিতে তুলে রাখি তো পরবর্তীতে রাত্রিবেলা সেগুলো আবার কিভাবে গরম করি। এটা আমার একটা অভ্যাস, যে কোনো রান্না করার পর রান্নাগুলো অন্য বাটিতে তুলে নিয়ে রান্নায় ব্যবহৃত হাঁড়ি পাতিলগুলো সাথে সাথে ধুয়ে ক্লিন করে শুকিয়ে জায়গা মতো গুছিয়ে রাখি। তবে যদি রান্না অনেক বেশি হয়, বেশি পরিমাণে হয়, তখন আবার যেই হাঁড়িতেই রান্না করি ওই হাঁড়িতেই রেখে দেই। আমি সবসময় দুই বেলার বেশি রান্না করি না, বাসি খাবার খেতে পছন্দ করি না। আজকের তরকারি কাল খেতে পারি না, তাই খুব কম পরিমাণেই রান্না করি, আপনারা তো সব সময় দেখতে পান। তবে যদি একবেলায় খাওয়া হয়ে যায় তো পরের বেলায় আবারও রান্না করি। দুপুরে খাওয়া দাওয়ার পর যে খাবারগুলো অবশিষ্ট থাকে সেই খাবারগুলা ওই বাটিতে করে ওভাবেই কিচেনে রেখে থাকি। তবে কোনো নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। যে কোনো রান্না করার সময় যদি তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্নাটা করা যায়, তাহলে আর সেই রান্নাটা খুব সহজে নষ্ট হবে না। তরকারি নষ্ট হওয়ার পেছনে এই একটাই কারণ, পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে না নেওয়া, মানে পেঁয়াজটা কাঁচা থাকা। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি তরকারিটা রান্না করার পর বা বাটিতে তুলে নেওয়ার পর সাথে সাথে কিন্তু পুরোপুরি ঢাকনাটা লাগিয়ে রাখি না, একটু খোলা রাখি যেন বাষ্পটা বাহিরে উড়ে চলে যায়। তরকারিটা অনেক বেশি গরম থাকা অবস্থায় যদি ঢাকনাটা পুরোপুরি লাগিয়ে দিই তখন বাষ্পগুলো উড়ে যেতে পারবে না, ঢাকনার মধ্যে আটকে পানিটা আবার তরকারির মধ্যে পড়বে, তখন সেই রান্নাটা খেতে পানসে লাগে, আবার রান্নাটাও সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশিষ্ট তরকারিগুলো যখন আমি দ্বিতীয়বার রাত্রে গরম করি তখন একটা কড়াইয়ের মধ্যে খাওয়ার আগ মুহূর্তে তরকারিগুলো নিয়ে গরম করে একটা একটা করে একটা কড়াইয়ের মধ্যে একটা তরকারি গরম করে নিয়ে আবার সে বাটিটা ধুয়ে বাটির মধ্যে পুনরায় নিয়ে আবারও কড়াইটা ধুয়ে অন্য একটা তরকারি গরম করে তারপর আবার সার্ভ করি নতুন করে। চাইলে ওভেনেও কিন্তু গরম করে খাওয়া যায়, তবে আমি ওভেনে খুব কম খাবার গরম করি, যেটা একেবারে না পারতে করতে হয় সেটাই করি, তবে চুলায় বেশিরভাগ করার চেষ্টা করি। বেশ কয়েকজন আপু জানতে চেয়েছেন আমার কড়াইগুলা এত সুন্দর চকচকে কিভাবে আছে, আমি কি দিয়ে পরিষ্কার করি। এই তো সিলভারের হাঁড়ি পাতিল বাদে বাকি অন্য সব যেমন ননস্টিক বা তামার বা এসএস এর এই টাইপের হাঁড়ি পাতিলগুলা একটা হালকা নেটের জালি দিয়ে হালকাভাবে ঘষে তারপর পরিষ্কার করে ধুয়ে সাথে সাথে শুকিয়ে জায়গা মতো রেখে দেয়। আর সিলভার বা অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলা থাকে সেগুলো হচ্ছে আমি প্রতিবার রান্নার পরে তারে যে শক্ত মাজনিগুলা থাকে সেগুলোর মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে একটু প্রেসার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে তারপর শুকিয়ে রেখে দেয়। প্রতিবার রান্না করার পর যদি রান্নায় ব্যবহৃত হাঁড়ি পাতিলগুলা এভাবে একটা তারের মাজনি দিয়ে সাথে সাথে ঘষে একটু পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেওয়া যায়, তাহলে হাঁড়ি পাতিলগুলা সব সময় ঝকঝকে থাকে।
আরেকজন আপু জানতে চেয়েছেন সিঙ্ক কিভাবে সবসময় পরিষ্কার রাখা যায় বা সিঙ্কের দাগ কিভাবে তোলা যায়। তো আমি যেটা বলবো, প্রতিবার ধোয়ার পর যদি আপনি সিঙ্কটাও সাথে সাথে একটু সাবান দিয়ে হাঁড়ি পাতিলের মতো ঘষে ধুয়ে নিতে পারেন, কোনো ময়লা জমিয়ে না রাখেন, তাহলে কিন্তু আপনার সিঙ্ক সবসময় পরিষ্কার থাকবে, কোনো ডিপ ক্লিন করার প্রয়োজন পড়বে না। আমি আমার সিঙ্ক কখনোই ডিপ ক্লিন করি না। আর আপনার সিঙ্কের মধ্যে যদি কোনো কঠিন দাগ পড়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডিটারজেন্ট দিয়ে একটা তারের মাজনি দিয়ে ঘষে দেখতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার সিঙের দাগ উঠে যাবে। আর তাও যদি না ওঠে, তাহলে একটা লেবু কেটে নিয়ে আর একটু বেকিং সোডা ছিটিয়ে সিঙের মধ্যে লেবুটা দিয়ে ঘষে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তবে কখনোই সিঙের মধ্যে হারপিক দিয়ে পরিষ্কার করতে যাবেন না, এতে করে উল্টো আরও সিং নষ্ট হয়ে যাবে এবং সেই দাগ আর কখনোই তুলতে পারবেন না। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুখে রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।